আওয়ামী লীগ যদি একটা নর্মাল ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থাকতো তাহলে কিন্তু আজকে তার এই প্রাইস পে করতে হইতো না, তাই না? আজকে তার এই প্রাইস পে করতে হইতেছে এই কারণে সে নিজেই নিজের ডেমোক্রেটিক প্রসেসের বাইরে নিয়ে গেছে। 35% থেকে সে 10%-এ নেমে আসছে। সো 25% তুমি ধরো যে প্রো আওয়ামী লীগ লোক যারা ছিল, যারা আওয়ামী লীগের ভোট দিতে কনসিডার করতো, দোজ পিপল আওয়ামী লীগ থেকে মুখ ফিরায় নিছে। আওয়ামী লীগ তার কৃতকর্মের জন্য একটা সার্টেন লেভেলের শাস্তিপ্রাপ্ত হইয়া প্রায়শ্চিত্ত করার আগে আওয়ামী লীগকে নর্মাল পলিটিক্যাল পার্টি হিসেবে বিবেচনার কোনো সুযোগ আমাদের নাই। আওয়ামী লীগের ব্যাপারে যে এই বিএনপি, জামাত এবং এনসিপির একটা ঐক্যমতে আসতে হবে, শুধু এইটুকুই না, আগামী গণতান্ত্রিক প্রক্রিয়া একটা ফেয়ার ওয়েতে চালানোর ব্যাপারেও তাকে ঐক্যমতে আসতে হবে। এটা যদি না হয় তাহলে তুমি আবার এনআরকি দেখবা, এবং আবার এনআরকি যদি দেখো তাহলে সেই এনআরকির মধ্য দিয়ে তোমার আওয়ামী লীগের কামব্যাক করার আবার একটা সম্ভাবনা তৈরি হবে। রাইট। সো গরিব ভাই, আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক আলাপ করবো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কি বাংলাদেশে স্টিল রেলিভেন্ট কিনা। এবং আমার আইডিয়া হচ্ছে, বা আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে ইররেলিভেন্ট হয়ে গেছে অলমোস্ট। তো এখন কতটুকু ইররেলিভেন্ট হইলো, বা কেন ইররেলিভেন্ট হইলো, বা কী করলে আরও বেশি ইররেলিভেন্ট হয়ে যাচ্ছে আওয়ামী লীগ, সেই জিনিসগুলো আমরা হয়তো বোঝার চেষ্টা করতে পারি। না, ডেফিনেটলি ধরো আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট সিস্টেমের মধ্যে ছিল, তাই না, যেটা আমাদের ডেমোক্রেটিক নর্মের সাথে যায় না। তো তুমি যে কোনো কাজ যদি হচ্ছে স্ট্যান্ডার্ড রুলের বাইরে করো তখন তোমার এটা একটা গ্যাম্বলিং, এখানে রিস্ক ফ্যাক্টর থাকে অনেক বেশি। তো আওয়ামী লীগ এই রিস্কটা নিচ্ছে, তারা চাইছে যে কোনো জবাবদিহিতা বাদে, কোনো নির্বাচন বাদে, জনগণের কাছে কোনো প্রকার অ্যাকাউন্টেবিলিটি বাদে সে জোর করে ক্ষমতায় থাকবে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য সে পাপ ইসলায় পড়ে গেছে। যেহেতু পাপ ইসলায় পড়ে গেছে, এখন তাকে প্রাইস পে করতে হবে, এবং এই প্রাইসটা ডেফিনেটলি অনেক বড় হবে। এবং কখন আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে রেলেভেন্ট হয়ে উঠতে পারবে সেটা অনেক বড় কোশ্চেন, তাই না? কিভাবে, কখন, অনেক বড় কোশ্চেন। ইমিডিয়েটলি যে সিনারিও আমরা দেখি সেটা দেখো যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যদি তোমার মনে থাকে, প্রায় দেখবা যে খুব বড় বড় গলায় বিএনপিরে তারা হচ্ছে মকারি করতো যে এদের সাহস থাকলে আন্দোলন করুক, তাই না, সরকার ফালায় দেখ, 2টা মিছিল করতে পারে না, 2টা মিটিং করতে পারে না, বিদেশ থেকে ফিরে আসুক, তাই না। হাসিনার একটা অনেক বড় বক্তব্য, তোমার ভাইরাল বক্তব্য এরকম যে সাহস থাকলে আসুক দেশে। এখন দেখো যে মানে আল্লাহর কি বিচার, এক্স্যাক্টলি সেই কন্ডিশনে এখন আওয়ামী লীগ আছে, তাই না। হাসিনা পলায় আসছে, দেশে আসতে পারতেছে না, দেশের আদালত তারে ডেথ পেনাল্টি দিচ্ছে। তো সে তো এখন হলো ফিউজিটিভ, তাই না, আইনের দৃষ্টিতে সে ফিউজিটিভ, পলাতক, এবং দেশে ফিরে আসতে পারতেছে না। এবং এই যে শেখ হাসিনা ডেথ পেনাল্টি দিল, তার দলের 5টা লোকের তুমি দেখছো যে মিছিল মিটিং করতে পারছে। এইটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলছেন। সেই দিন আমি তো মাওলানা সাইদির যেদিন ডেথ পেনাল্টি হইলো সেদিন তো বাংলাদেশে পুরা বাংলাদেশ টালমাটাল হয়ে গেছে। বিশাল তোমার একেবারে গ্রামীণ জনপদের মানুষ রাস্তায় নাইমা হচ্ছে তোমার হচ্ছে মিছিল মিটিং করছে। হ্যাঁ, সব বয়স, পুলিশের গুলিতে মারা গেছে কিন্তু পিছপা হয় নাই। রাইট। তো আমি তো আই ওয়াজ এক্সপেক্টিং এ হিউজ রিয়াকশন, অনেস্টলি, যে শেখ হাসিনার বিচারের রায় হবে, আজকে একটা হিউজ রিয়াকশন হবে। এবং আওয়ামী লীগপন্থী, আওয়ামী লীগের যারা অ্যাক্টিভিস্ট, আওয়ামী লীগের ফেসবুক পেজ, ছাত্রলীগের ফেসবুক পেজ, আনফর্চুনেটলি আমি ওগুলো ভিজিট করি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ তারা কী বলতেছে, এবং তাদের যে অ্যাক্টিভিস্ট যারা এখন বিদেশে আছে তাদের যেই কী বলবো আস্ফালন যেটা বলি, বা তাদের যেই ঘোষণা সব মিলে তাদের যে অবস্থা ছিল, আমি তো মনে করছি বাংলাদেশে কিছু একটা ঘটে যায়। জাস্ট চোরাগুপ্তা 2-1টা হামলা, গাড়িতে তোমার হচ্ছে আগুন দেওয়া, এখানে ওইখানে 2টা সন্ত্রাসী কার্যক্রম বাদে আওয়ামী লীগের তো আর কোনো রিয়াকশন হয়। গোপালগঞ্জের রিয়াকশন হয়নি, গোপালগঞ্জের রিয়াকশন দেখছো তুমি, গোপালগঞ্জের রিয়াকশন হয়নি। দেখো, এইটা হচ্ছে ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য। তুমি যখন একটা আকাম করো এবং এই অপরাধ করার মধ্য দিয়ে যখন তোমার ভয়াবহ পরিমাণ পতন হয় এবং ন্যাচারাল পানিশমেন্টের মধ্যে তুমি পড়ো, তখন তোমার মোরাল ফ্যাব্রিক থাকে না। যেহেতু তোমার মোরাল ফ্যাব্রিক নাই, তাহলে সেখানে দাঁড়াইয়া তুমি আর কিছু করতে পারো না। আওয়ামী লীগ যদি একটা নর্মাল ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থাকতো তাহলে কিন্তু আজকে তার এই প্রাইস পে করতে হইতো না, তাই না। আজকে তার এই প্রাইস পে করতে হইতেছে এই কারণে সে নিজেই নিজের ডেমোক্রেটিক প্রসেসের বাইরে নিয়ে গেছে। তো যেহেতু তুমি ডেমোক্রেটিক প্রসেসের বাইরে নিয়ে গেছো, তাহলে তোমার তো নির্বাচনের মধ্য দিয়ে স্বাভাবিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের কোনো জায়গা নাই। একমাত্র ওয়ে হইলো কেউ তোমার মাইরে ফেলতে হইব, না হইলে তোমার ক্ষমতা থেকে সরাই দিতে হবে তোমার। আর তো কোনো তুমি তো বাইনারি ওয়ের মধ্যে গেছো, ন্যাচারাল প্রসেসের মধ্যে। এবং দেখো ইতিহাসের এটা হলো তোমার করুণ রিপিটেশন যে এই পার্টিটা 2বার তোমার হচ্ছে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় যাইয়া পতনের মধ্যে পড়লো,
শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একবার তোমার 75-এ, আর শেখ হাসিনার নেতৃত্বে একবার 2025-এ। তো দুইবারই তারা তোমার নর্মাল ডেমোক্রেটিক কোর্স থেকে তারা বের হয়ে গেছে এবং তারা সিভিয়ার প্রাইস পে করলো। সিভিয়ার প্রাইস 75-এ তো খুবই ব্রুটাল একটা ব্যাপার হইলো, এবং তারপরে এখন তো তারা পালায় গেল। এটা মানে দেখো 75 থেকে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ন্যাচারাল মানে আবার ফিরতে তোমার সময় লাগছে প্রায় কত 96 এসে ইলেকশনে জিতলো, তাই না? হাসিনা মনে হয় দেশে আসছে 83-তে না 81 না, দেশে আসছে সে 81-এ বোধহয় জিয়া রহমান এই করছে। সো তারা রাজনীতিতে ফিরছে কুইকলি, কিন্তু তুমি ধরো যে ক্ষমতায় আসতে তার একটা লম্বা সময়ের লাগছে। আর এইবার তো সে গণহত্যা করছে, তাই না? ম্যাসিভলি গণহত্যা করছে, এবং গণহত্যা করছে একটা বিশাল ইয়াং জেনারেশনকে, যেই জেনারেশন ধরো এই দেশে মানে তোমার পাওয়ারফুল সেন্টারে থাকবে আরও লম্বা দিন, আরও 30-40 বছর দিস পিপল উইল বি রেলেভেন্ট, তাদের ফার্স্ট হ্যান্ড মেমোরিতে থাকবে এই ঘটনা। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে ফেরত আসা আমি মনে করি অত্যন্ত কঠিন কাজ। আমরা যদি স্ট্যাটিস্টিকলি দেখি, দেখো আমরা এর আগে জরিপ নিয়ে আলোচনা করছি, তাই না? এখন পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে আওয়ামী লীগের ম্যাক্স ক্যাপ কত? 10%, not more than 10%. 8 to 10%. 8 to 10%. আমরা কিন্তু 5টা জরিপ নিয়ে কথা বলতেছি, এবং ভিন্ন টাইমে, অনেক ভিন্ন টাইমে 3টা ভিন্ন প্রতিষ্ঠান আলাদাভাবে করছে, আলাদাভাবে 5টা জরিপ করছে, এবং 5টা জরিপের রেজাল্ট মোরলেস কনসিস্টেন্ট। আওয়ামী লীগের কত পার্সেন্ট সাপোর্ট এই ব্যাপারে, সেটা 8 থেকে 10%। তো 8 থেকে 10%। তো দেখো আওয়ামী লীগের হিস্টোরিক্যালি সাপোর্ট কত ছিল। তুমি যদি 91-96 এর নির্বাচনগুলো দেখো, তাহলে আওয়ামী লীগ মোরলেস 30-35% ভোট পাইছে অল দ্য টাইম। এবং যখন সে ক্ষমতায় গেছে তখন তোমার যেই সুইং ভোট টোট মিলাইয়া এটা তোমার 40-45% পর্যন্ত গেছে, তাই না? তো অন অ্যান অ্যাভারেজ আমি যদি লোয়ার বাউন্ড 35% ধরি, তো 35% থেকে সে 10%-এ নেমে আসছে। সো 25% তুমি ধরো যে প্রো আওয়ামী লীগ লোক যারা ছিল, যারা আওয়ামী লীগের ভোট দিতে কনসিডার করতো, দোজ পিপল আওয়ামী লীগ থেকে মুখ ফিরায় নিছে, তাই না? তারা এখান থেকে সরে গেছে। তো 10% সাপোর্ট নিয়ে তো তুমি আসলে খুব সাবস্টেন্সিয়াল বড় পলিটিক্যাল পার্টি আর কখনো হইতে, এটা তার একটা জামাত ইসলামী হয়ে গেল তাহলে। ওয়েল মানে পুরাতন জামাত ইসলামী, তুমি যদি ধরো এখনকার জামাত ইসলামী না, এখনকার জামাত ইসলামী তো একটা নতুন পলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে এমার্জিং পার্টি হয়ে উঠছে, তাই না? তুমি ধরো যে জামাতের এখনকার পোলে যদি দেখো, তার সাপোর্ট কিন্তু বিএনপির কাছাকাছি 3-4% কম, কিন্তু সে এখন বিএনপির সাথে কম্পিট করতেছে। কিন্তু তুমি যদি ধরো 91-এর ইলেকশনের জামাত অথবা 96-এর জামাত যদি ধরো, 96-এ বোধহয় 8% ভোট পাইছিল জামাত ইসলামী, 91-এ আরও বেশি ভোট পাইছে। তো আওয়ামী লীগ তোমার হ্যাজ বিন রিডিউস টু দ্যাট পার্সেন্টেজ। তো এটা এখন একটা রিয়ালিটি, স্ট্যাটিস্টিক্যাল রিয়ালিটি, তাই না? এই রিয়ালিটি এখন সামনে থাকতে হবে। সেকেন্ড হলো যে আমরা এখন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাইতেছি, তাই না? একটা রিশেপিং হইতেছে বাংলাদেশের মানুষের মাইন্ডসেট, বাংলাদেশের মানুষের ডেমোক্রেটিক ল্যান্ডস্কেপ তোমার রিশেপিং হইতেছে, তাই না? কনস্টিটিউশন পরিবর্তন হইতেছে, আমরা একটা সংস্কারের মধ্যে দিয়ে যাব, তারপর নতুন গভর্নমেন্ট হবে, সামনে ইলেকশনের মধ্যে দিয়ে গভর্নমেন্ট আসবে, এবং আগের যেই আওয়ামী লীগ বিএনপি যে ডুয়াল পলিটিক্যাল সিস্টেম ছিল সেটা এখন চেঞ্জ হয়ে হয়তো বিএনপি জামাতে যাবে, এবং বিএনপি জামাতের মধ্যেও একটা জেনারেশনাল চেঞ্জ হবে, তাই না? তুমি দেখবা যে আগের ফুল ব্যাচ অফ পিপল ওল্ড হয়ে গেছে, কেউ মারা গেছে, কেউ পলিটিক্স থেকে ইনঅ্যাক্টিভ, রিটায়ারমেন্টে যাবে। এখন তুমি একটা কমপ্লিটলি নিউ জেনারেশন, নিউ লিডার তুমি জামাতের মধ্যেও পাবা, তুমি বিএনপির মধ্যেও পাবা, ডাউন দ্য রোড খুব অল্প সময়ের মধ্যে এটা হবে। এবং এই যে ল্যান্ডস্কেপটা পরিবর্তন হইতে যাইতেছে, এইখানে এখন তুমি দেখবা যে মানুষও নতুনভাবে এই নতুন পলিটিক্যাল ল্যান্ডস্কেপের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে যাবে। যেমন তুমি ধরো যে একটা ডাটা যদি আমরা খুব স্পেসিফিকলি দেখি, যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে প্রায় 70-80% ভোট পড়ছে সব জায়গায়, তাই না? তো তুমি মানে আওয়ামী লীগের প্রতি লয়াল 35-40% মানুষ তো এই কথা মনে করে নাই যে আমি ভোট দিতে যাব না, তাই না? তারা তো এই ভোট বয়কট করতে পারতো, তারা মনে করতে পারতো ওকে আমি মনে করতেছি যে আওয়ামী লীগ স্টিল আমার পলিটিক্যাল সিস্টেমের এত সেন্ট্রাল একটা জায়গা যে তার প্রতি আমার আস্থা আছে, এবং এই কারণে আমি এখন এই নতুন পলিটিক্যাল প্রসেসের মধ্যে যাব না, যেটা ধরো একেবারে হার্ড কোর আওয়ামী লীগের যেটা আর্গু করবো। কিন্তু নেশন ইজ নট স্ট্যান্ডিং দেয়ার, তাই না? 80% মানুষ ভোট দিতে পারছে, তার মানে হলো এই 80% মানুষ পোস্ট আওয়ামী লীগ যুগে প্রবেশ করছে, তাই না? তারা আওয়ামী লীগের জন্য অপেক্ষায় বসে নাই। রাইট, দুইটা পয়েন্ট এখানে। একটা হচ্ছে যে ডাকসু ইলেকশনের আগে ওরা কিন্তু কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যে এইসব ইলেকশন এগুলো যাতে না করে, এগুলো যাতে মানুষ যাতে ভোট দিতে না যায়। সো ওদের কিন্তু নেগেটিভ ক্যাম্পেইন ছিল, সেই নেগেটিভ ক্যাম্পেইন সত্ত্বেও অলমোস্ট 80% ভোট পড়ছে ডাকসু ইলেকশনে। এবং আমি মনে করি আগামী জাতীয় নির্বাচনে একই কাজ হবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে এক নাম্বার একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে ট্রেডিশনালি ইলেকশনে তো
মানে 75+% ভোট পড়া বা ক্লোজ টু 80% ভোট পড়া ইজ এ হিউজ থিং। এটা তো আমার দেখতে হবে বাংলাদেশের আগের ন্যাশনাল ইলেকশনগুলোতে। ছাত্র সংসদ নির্বাচনে তো এমনিতেই একটু ভোট বেশি পড়তে পারে কম্পেয়ার টু ন্যাশনাল ইলেকশনে। ধরো আমরা এবার হয়তো 70% ভোট পাবো, আমি মনে করি 70-এর উপরে 70-এর উপরে হয়তো ভোট কাউন্ট হবে। এবং মানে আমার পয়েন্টটা হলো যে তুমি সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ পিপল ডিউ টু দেয়ার লয়ালটি টু আওয়ামী লীগ তারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না বা আসবে না, এটা তুমি দেখবা না। বরং তুমি দেখবা যে বিভিন্ন জায়গায় মানুষের এখন নতুন পলিটিক্যাল ল্যান্ডস্কেপের সাথে সে নিজেকে এক ধরনের তোমার অ্যাডজাস্টমেন্ট করে নেবে। এর মধ্যে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ লোক পাইবা যারা আগে আওয়ামী লীগের ভোট দিচ্ছে, এখন মনে করবে যে আওয়ামী লীগ অবসোলেট, এরা গণহত্যা করছে, এখান থেকে সরে যাবে। একটা গ্রুপ অফ পিপল পাইবা যে তারা হয়তো এখন আওয়ামী লীগের সফটলি একটু পছন্দ করে, কিন্তু এই পরিবর্তিত রিয়ালিটিটা তারা মাইনা নিবে। আর একেবারে হার্ডকোর যারা ধরো যে আওয়ামী লীগের প্রতি তার এই পরিমাণ লয়্যালটি আছে যে এখনও সে মনে করবে যে কবে আওয়ামী লীগ ফেরত আসবে, অথবা তাকে ফেরত আনার জন্য সে রিস্ক নিবে, সে কাজ করবে, এই সংখ্যাটা তুমি এখন ওই যেই 10% আছে এই 10%ও তুমি এত হার্ডকোর পাইবে না। এর মধ্যেও তুমি ধরো যে আরও কমে যায়, হয়তো 4-5% লোক থাকবে যারা খুব হার্ডলি আওয়ামী লীগের প্রতি এই লয়্যালটি শো করবে। এবং আমি মনে করি যে বাকি জায়গাগুলোতে আমরা একটা পলিটিক্যাল ল্যান্ডস্কেপের মধ্যে দেখব। এর সাথে আরও কয়েকটা জিনিস, ধরো এই দুইটা ডাটার সাথে আমাদের আরও কয়েকটা জিনিস দেখতে হবে। একটা হলো হাসিনা এখন কনভিক্টেড হয়ে গেছে, তাই না? তুমি এখন তাকে মানে লিগাল টার্মসে তুমি অপরাধী বলতে পারবা, সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এবং আওয়ামী লীগের সরকার যে নিষিদ্ধ করছে সেটার ব্যাপারে প্রাইমারিলি ধরো সকল রাজনৈতিক দল ইকুয়ালি দাবি হয়তো তুলে নেয়, কিন্তু এটা এখন মোরাললেস সকল রাজনৈতিক দল মেনে নিচ্ছে। আমার বোধ হয় যে 1-2টা রাজনৈতিক দল থাকতে পারে যে এটা নিয়ে আপত্তির কথাবার্তা বলবে, তারাও আগের ফ্যাসিবাদের দোসর, জাতীয় পার্টি এরা বলবে। কিন্তু তার বাইরে ধরো মেইন স্ট্রিম যারা অ্যাক্টর, যারা আগামী নির্বাচনে আমরা দেখব মোর পপুলার ভোট পাইতেছে, তারা মোরাললেস তোমার আওয়ামী লীগের এই নিষিদ্ধ করাটাকে এখন তোমার অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এবং একটা পলিটিক্যাল আপনার কনসেনসাস আছে, একটা পলিটিক্যাল কনসেনসাস আছে। এবং দেখো এই পলিটিক্যাল কনসেনসাস থাকতে হবে, কারণ হলো যে আওয়ামী লীগ যেই জেনারেশনকে অপ্রেস করছে, যারা তার এগেনস্টে রিভল্ট করছে, যাদেরকে সে গুলি কইরা তোমার একেবারে মানে প্রকাশ্য দিবালকে রাস্তার উপরে হেলিকপ্টার থেকে গুলি করে মারছে, এই জেনারেশনটা হলো বাংলাদেশের তরুণ প্রজন্ম, তাই না? যার বয়স ধরো 20 বছর, 25 বছর, 30 বছর। তো এই এন্টায়ার জেনারেশনের একটা লম্বা অংশ আওয়ামী লীগের ব্যাপারে অ্যাগ্রিভড। তো এই জেনারেশনকে ডিল না করে তো তুমি রাজনীতি করতে পারবে না সামনের দিনে, তাই না? যত দিন যাবে এরাই তো প্রমিনেন্ট হবে, ওল্ডার পিপল উইল বি গন অ্যান্ড দিস পিপল উইল বি দ্য নেক্সট জেনারেশন। তো এইখানে একটা জেনারেশনাল ফেইথ চেঞ্জ বাদে আওয়ামী লীগের পক্ষে রাজনীতিতে আবার ফেরত আসাটা অত্যন্ত কঠিন হবে। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ নিজেই এই প্রক্রিয়াটাকে আরও কঠিন করে তুলতেছে। কারণ তুমি যদি আওয়ামী লীগের কাজ কারবার এখন দেখো, ইটস ভেরি হার্ড টু ডিস্টিংগুইশ যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি না একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ সব জায়গায়, তাই না? আওয়ামী লীগ এখনও ধরো তারা জুলাইকে নেগেট করে, তাই না? জুলাইকে তারা মনে করে একটা সন্ত্রাসী ঘটনা। তারা এখনও মনে করে যে তারা যে ক্ষমতায় ছিল সেটাই রাইট ছিল। সে এখন পর্যন্ত তোমার মানে বৈধ প্রাইম মিনিস্টার। শেখ হাসিনার একটা ইন্টারভিউ, লিখিত ইন্টারভিউ দেখলাম, সে বলতে চাইছে যে আনইলেক্টেড লোকদেরকে আমি আগেও ডিল করছি, এখনও ডিল করতেছি। তার মানে ধরো ইউনূসের গভর্নমেন্ট এইটা যে এখন একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা একটা লেজিটিমেট গভর্নমেন্ট, এটা সে থিঙ্ক করে না। সে মনে করে তার কিছু লোক জোর করে ক্ষমতা থেকে সরাই দিচ্ছে, সেই বাবলের মধ্যে ধরো এখন পর্যন্ত আছে। বা কোনো একটা ইন্টারভিউতে হয়তো সে বলছে সে মনে করছে যে কি সে টুঙ্গিপাড়া যাইতেছে, সো মেবি সে স্টিল থিঙ্ক যে সে আসলে টুঙ্গিপাড়ায় আছে, ইন্ডিয়ায় না। ধরো মানুষের অনেক ধরনের মানসিক বিকার হয় আর কি এই সিচুয়েশনগুলোতে। এরপরে দেখো এই গোপালগঞ্জে আমরা যে ঘটনাটা দেখলাম এনসিপির সাথে, আওয়ামী লীগ এখনও তোমার হচ্ছে মানে ব্রুটালি সন্ত্রাসী ফোর্স ব্যবহার করতেছে, তাই না? শেখ হাসিনার রায়ের আগে তুমি দেখো তার কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজম নাই, কিন্তু সন্ত্রাসী কার্যক্রম আছে, বাসে আগুন দিতেছে, এখানে আগুন দিতেছে, এবং এগুলো তারা ঘোষণা দিয়ে করছে, মোস্ট ইন্টারেস্টিং থিং, ঘোষণা দিয়ে করছে এক্স্যাক্টলি। তো এখন তার মানে আওয়ামী লীগ আসলে একটা পলিটিক্যাল পার্টি না ক্রিমিনাল এন্টারপ্রাইজ, মানে দিস কোশ্চেন তোমার স্টিল ভ্যালিড, তাই না? তো এখন তুমি যদি এই ডিনায়ালের মধ্যে থাইকা এই ক্রিমিনাল পাথওয়ের মধ্যেই থাকো, তাহলে তো তোমার মানে রাজনৈতিক দল হিসাবে রিইমার্জ করার যে সম্ভাবনা এটা আরো দূরে চলে যাবে, আর আরো কমে যাবে। ধরো আওয়ামী লীগের পক্ষে এখন যদি ব্যাক করতে তারা চেষ্টা করে, এটাও আমি মনে করি একটা লম্বা সময়ের কাজ হবে, তাই না? আওয়ামী লীগের বিচার শেষ হইতে হবে, পার্টি হিসাবে তারা কিভাবে জুলাইকে এভালুয়েট করবে এবং এই সময়ের দায় দায়িত্ব কে নিবে,
মানে তোমার তো একটা মোরাল দায়িত্ব নেওয়ার কোশ্চেন আছে, তাই না? পার্টির কোন লিডারশিপ এটা নিবে, তারপরে হচ্ছে মানে একটা সার্টেন প্রসেস পর্যন্ত তার পলিটিক্যাল অ্যাক্টিভিজমের বাইরে থাকতে হবে, তারপর সে রিগ্রুপ করে কাম ব্যাক করতে পারবে কিনা। কিন্তু এই টোটাল আলোচনাটাকেও যদি তুমি মানে ফ্যাসিলিটেট করতে চাও, তাহলে তো আওয়ামী লীগের ক্রিমিনাল এন্টারপ্রাইজ হিসাবে যেই কাজ, এটাকে বন্ধ করতে হবে এবং এক ধরনের রাজনৈতিক রিকনসিলিয়েশনের জায়গা থেকে টোটাল প্রসেস। হ্যাঁ, মানে তাদের দিক থেকে তো আপনার একটা ইচ্ছা থাকতে হবে, তাদের দিক থেকে ইচ্ছা থাকতে হবে, বিচার প্রক্রিয়া শেষ হইতে হবে এবং তারপরে একটা নর্মাল পলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে তোমার এটার সম্ভাবনা দেখতে হবে, তাই না? কিন্তু ধরো মানে আমাদের যেই জায়গাটাতে আমি মনে করি খুব স্ট্রিক্ট থাকতে হবে, সেটা হলো যে আওয়ামী লীগ হচ্ছে 3টা নির্বাচন চুরি করছে, তাই না? তো 3টা নির্বাচন সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করছে, বাতিল করার পরে মানে একেবারে স্রেফ চুরিদারি করে আসে 3টা ইলেকশন, 14, 18 এবং 24। তো তুমি যদি একটা সার্টেন টাইম পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনের প্রক্রিয়ার বাইরে না রাখো, তাহলে তো সে আইসা সেই একই চুরিদারি করবে না। আওয়ামী লীগের ইতিহাসটা তো এইটাই, আওয়ামী লীগ আপনার যতবারই রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে ততবারই তারা, দেখো ডাটা পয়েন্ট 2টা, মানে তুমি ধরো যে ডাটা পয়েন্ট 2টা, তাই না? যে কিন্তু 2টা ডাটা পয়েন্ট মানে অনেক কিছু আসলে। যে তুমি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 75-এ তারা গণতন্ত্র থেকে বের হয়ে বাকশালে ঢুকছে, আর শেখ হাসিনার নেতৃত্বে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়া তোমার হচ্ছে ইলেকশন ট্যাম্পারিং করে পরপর 3টা ইলেকশন করে। হ্যাঁ, এখন কোয়েশ্চেন হচ্ছে যে আপনি কি থার্ড টাইম এই পার্টিটাকে আপনি মানে বিলিভ করতে পারেন কিনা, আপনি কি আবার চান্স দিতে পারেন কিনা থার্ড? না, আমরা একটা মানে ধরো যে আওয়ামী লীগ তার কৃতকর্মের জন্য একটা সার্টেন লেভেলের শাস্তিপ্রাপ্ত হইয়া প্রায়শ্চিত্ত করার আগে আওয়ামী লীগকে নর্মাল পলিটিক্যাল পার্টি হিসেবে বিবেচনার কোনো সুযোগ আমাদের নাই, তাই না? তুমি 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 তখন আওয়ামী লীগকে যদি পলিটিক্যাল প্রসেসে বিবেচনা করো, সে কী করবে? সে আইসাই তো কইব যে জুলাই ভুল, সে আইসাই তো কইবে আমি আগেও ব্যালেট প্রধানমন্ত্রী ছিলাম, এখন আমি ব্যালেট প্রধান না। সে তো আবার সেই গুমখুন, মানে সেই গুমখুন ছাড়া তো সে আবার পাওয়ারে আসতে পারবে না। না, পাওয়ারে এসেও তো আপনার সে টিকা রাখতে পারবে না, সে গুমখুন যদি না করে। সে না টিকা রাখতে পারবে না। দেখো মানে প্রশ্নটা হলো সে একটা স্ট্যান্ডার্ড পলিটিক্যাল প্রসেস চায় কিনা। সে তো একটা স্ট্যান্ডার্ড পলিটিক্যাল প্রসেস চায় না। সে তো এখন আসলে আবার সেই একই পলিটিক্যাল প্রসেসের মধ্যে যাবে যেই প্রসেসের মধ্যে সে ছিল। সে পলিটিক্যাল প্রসেস হলো কি, সে অপোনেন্টকে অপ্রেস করবে, তাই না? সে তোমার গুম করবে, সে আমার খুন করবে, এই পদ্ধতির মধ্যে দিয়ে একটা ত্রাসের রাজত্ব সে তৈরি করবে এবং সিকিউরিটি ফোর্সেসগুলোকে সে দলীয়করণ করবে। যেমন সম্ভবত বেনজিরের একটা কোনো একটা মিটিংয়ে সে বলতেছে যে সাবেক পুলিশ প্রধান বেনজির, সে বলতেছে যে গত 17 বছরের নিয়োগের 90% সব হচ্ছে আওয়ামী লীগ, পুলিশ ফোর্সের 90% আওয়ামী লীগ, এবং তারা আশা করতেছে যে এই 90% এখন তাদেরকে হেল্প করবে, তাদের কামব্যাকে হেল্প করবে। এইভাবে সে বলতেছে একটা জুম মিটিংয়ে। দেখো এখন এটা তো ট্রু, এটা ট্রু। দেখো তুমি যখন এই গত আগস্টে যখন হাসিনার পতন হইল, পুলিশ ডিপার্টমেন্ট ঢাকা শহরে ফাংশনিং ছিল না। না, এটা শুধু ঢাকা শহর না, তো এটা অলমোস্ট বাংলাদেশের মোস্ট অফ দ্য জায়গাতেই পুলিশ তো ফাংশনাল ছিল না। কেন ফাংশনাল ছিল না? সবাই তো পালাই গেছে। সে তো হাসিনার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। হ্যাঁ, সবাই পালাই গেছে, তাই না? সে পালাই গেছে। কিন্তু এখন আজকে যে পুলিশ রিগ্রুপ হয়েছে, এই রিগ্রুপের মধ্যে তো ওই লোকেরাই আছে এখনো মেজরিটি। আমরা তো ম্যাসিভলি তাদেরকে তুমি সরাও নাই, তাই না? আমরা ম্যাসিভলি সরাইতে না, তোমাকে 2টা কাজ করতে হবে। হয় ওইখান থেকে ম্যাসিভলি পিপলের আইডেন্টিফাই করে সরাইতে হবে, অথবা একটা টাইম পিরিয়ডের জন্য মানে তুমি তাকে আবার প্রফেশনাল লাইফে কাম ব্যাক করাবা এমনভাবে যেন সে আওয়ামী লীগ থেকে ডিকাপল হইয়া একটা প্রফেশনাল জোনের মধ্যে ঢুকে, যে সে ওই দলীয় ওয়েতে যেন আর কাজ করতে সে না পারে। তুমি যদি তারে ডিকাপলও না করো, তারে যদি নাও সরাও, আবার আওয়ামী লীগকে পলিটিক্যাল প্রসেসে স্পেস দাও, তাহলে তো সে আইসা কি করবে? তার লাঠিয়াল বাহিনীর আবার মানে তোমার খুব কুইকলি রিক্রুট করবে। অ্যান্ড দ্য সেম ফর তোমার আর্মি, সেনাবাহিনী, তাই না? সেনাবাহিনীর মধ্যে যারা ইনস্টিটিউশনালি এসব গুনখুম করছে, আমরা তো এটা দেখছি যে সেনাবাহিনীর মধ্যে আয়নাঘর করে বানায় রাখছে, তাই না? সেনাবাহিনীর স্পেসের মধ্যে। তাহলে তো এটা একেবারে ডিজিএফআই তোমার ইনস্টিটিউশনালি এটা করছে। তো দোজ পিপল আর দেয়ার, তাই না? এখন আমরা তাদেরকে বিচারের মধ্যে আনতেছি। সেনাবাহিনীর একটা সার্টেন অ্যামাউন্ট অফ পিপলকে তোমার বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনা হয়েছে। সেনাবাহিনীর টপ ব্রাসের মধ্যে অনেকেই আছে যাদেরকে তুমি এখনও বিচারের মধ্যে দিয়ে আনো নাই, তাই না? তো এই জায়গাটাতে তুমি যদি আওয়ামী লীগকে পলিটিক্যাল এন্ট্রি দাও, তাহলে তো সে আবার তার সকল যেই তোমার ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোকে আবার সে রিগ্রুপ করবে। তো এইটার তো মানে এটা তো আত্মহত্যা, এটা তো কোনো সুযোগ নেই, এটা কোনো সুযোগ নেই। কাজে আওয়ামী লীগের মানে আমরা আওয়ামী লীগকে বাদ দিয়া একটা পোস্ট পলিটিক্যাল প্রসেসের মধ্যে যাইতেছি। এই পলিটিক্যাল প্রসেসটা এখানে স্ট্যাবল হয়ে যাবে, তাই না? এবং বিশেষ করে আমরা যদি কনস্টিটিউশনাল সংস্কার, যেটা জুলাই সনদের মধ্যে দিয়ে আসছে, এটা যদি আমরা করতে পারি, তাইলে পরে আগামীতে কেউ চাইলেও তোমার এককভাবে হাসিনার মতো মনস্টার হয়ে উঠতে পারবে না।
এককভাবে তোমার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। এখানে ক্ষমতার অনেকগুলো তোমার বিকেন্দ্রীকরণ হবে আর কি। আমরা ক্ষমতাকে তোমার ডাইলুট করে দিতেছি, ডিফিউজ করে দিতেছি এই প্রসেসের মধ্য দিয়া। তো তার ফলে একজন ব্যক্তি আইসাই তোমার হচ্ছে একেবারে তুমি মানে শাহানশাহ বা কিংয়ের মতো ক্ষমতা প্র্যাকটিস করবে, এই জায়গাটাতে সে যাইতে পারবে না। তো এইভাবে যদি আমরা হাসিনার বিচার করতে পারি, একটা সার্টেন টাইম পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখতে পারি, এবং হচ্ছে আমাদের সংস্কারের মধ্য দিয়ে একটা ভালো ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারি, তারপরে গিয়ে তুমি আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের কোশ্চেন তুলতে পারবা। এবং ইন দ্য মিন টাইম যদি আওয়ামী লীগ নিজে একটা সার্টেন সময়, যেমন ধরো তার কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, আমি মনে করি যেমন তুমি শেখ হাসিনার ফ্যামিলি ডাইনেস্টি থেকে আওয়ামী লীগকে বের হইতে হবে। এই ফ্যামিলি ডাইনেস্টি দিয়ে তোমার আওয়ামী লীগ চালাইতে পারবে বলে আমার কাছে মনে হয় না। সেকেন্ড হইলো, এই গত 15 বছরের গুণ খুম এবং ফ্যাসিস্ট শাসনের মধ্যে যেই লিডারশিপ ছিল, এই লিডারশিপকে তোমার বাদ দিতে হবে। এই লিডারশিপ দিয়ে তুমি আর সামনে এই তরুণ প্রজন্মের সাথে রাজনীতি করতে পারবে না। তো এইভাবে তোমার বিচার এবং একটা সার্টেন পিপলকে ডিজোন করার পরে যদি তোমার আওয়ামী লীগের রাজনীতিতে আসার সুযোগ থাকে নেক্সট ফেজ আরও অনেক পরে, তখন হয়তো তুমি এটা চিন্তা করবে। ইন্টারেস্টিং হলো ততদিন পর্যন্ত তার এই 10% সাপোর্ট ইনট্যাক্ট থাকবে কিনা। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মানে আই ডোন্ট থিঙ্ক যে আপনার মানে 5 থেকে 6% থাকবে ফর শিওর যারা ডাইহার্ড সাপোর্টার। তুমি 4-5% লোক নিয়ে তুমি রাজনীতি করতে পারবে না। 4-5% লোক নিয়ে রাজনীতি, যেমন তুমি ধরো জাতীয় পার্টি তো 10-12% ভোট পাইছে, তাই না? কিন্তু জাতীয় পার্টি তো ধরো 91-এর তোমার জেলে থেকে ইলেকশন করে জিতছে, কিন্তু যেই লোকাল পার্টি ছিল সেই লোকাল পার্টি থেকে সে ধীরে ধীরে আরো খারাপের দিকে গেছে। জাতীয় পার্টি তার কোনো উন্নতি হয় নাই, তাই না? যত দিন গেছে সে এখন তো অলমোস্ট ইররেলেভেন্ট হয়ে গেছে, সামনের দিন আরো ইররেলেভেন্ট হয়ে যাবে। তো তুমি 4-5% দিয়ে তুমি আসলে মানে একটা রাজনৈতিক দল এক্সিস্ট করে না। একটা রাজনৈতিক দল টিকে থাকতে হলে তার আরো বড় ভোটার সাপোর্ট লাগবে আর কি। তো আমার কাছে মনে হয় এখানে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগ না হয় ইররেলেভেন্ট হয়ে গেছে অথবা যাচ্ছে, কিন্তু আপনার আমরা এখন যে নতুন পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আমরা ঢুকতেছি, বিএনপি আওয়ামী লীগ আবার আওয়ামী লীগ চলে আসতেছে, বিএনপি জামাত ইসলামী এনসিপি। তো আমার মনে হয় যে এই পলিটিক্যাল পার্টিগুলো যদি মিনিমাম এই সংস্কার বা দেশ আগায় নেওয়ার ব্যাপারে কিছু মৌলিক জায়গায় এরা যদি এগ্রিড আপন না থাকে, এবং সেই সুযোগে দেশে যে এনার্কি ক্রিয়েট হবে, এই এনার্কির সুযোগ নিয়ে আওয়ামী লীগের ফিরে আসাটা আমরা যত দেরি ভাবতেছি, ওই এনার্কির কারণে তারা আরও খুব দ্রুত ফিরে আসতে পারে। হইতে পারে। দেখো, গণতন্ত্রের মধ্যে তোমার 2টা বড় পার্টি লাগবে, তাই না? যে 2টা পার্টি তোমার সরকারি দল বিরোধী দল হিসাবে তোমার বাই টার্ন ক্ষমতায় আসবে, এবং একজনের সাথে আরেকজনের একটা মানে তোমার সৌহার্দ্যের রেসপেক্টের সম্পর্ক থাকবে, এবং একটা ফেয়ার ডেমোক্রেটিক ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে তারা যাবে। তো এইভাবে যদি 2টা পার্টি দাঁড়ায় যায়, তাহলে আর ডেমোক্রেসিতে তোমার ফাঁকা জায়গা থাকবে না যে আরেকজন কামব্যাক করবে। কিন্তু তুমি যদি এই 2টা পার্টি ঠিকঠাক মতো কাজ না করে, এবং একজন আরেকজনের এত বড় শত্রু মনে করে যে আরেকজনের মাইরে ফেলতে পারলে ভালো, অথবা আরেকজনকে পলিটিক্যাল প্রসেস থেকে তোমার সরাই দিতে পারলে ভালো, তাইলে অলওয়েজ থার্ড পার্টি তোমার সেখানে ইন করতে পারবে, তাই না? তো এই জায়গা থেকে শুধু আওয়ামী লীগের ব্যাপারে যে এই বিএনপি জামাত এবং এনসিপির একটা ঐক্যমত্যে আসতে হবে, শুধু এইটুকুই না, আগামী গণতান্ত্রিক প্রক্রিয়া একটা ফেয়ার ওয়েতে চালানোর ব্যাপারেও তাকে ঐক্যমত্যে আসতে হবে। এটা যদি না হয়, তাহলে তুমি আবার এনআরকি দেখবা, এবং আবার এনআরকি যদি দেখো, তাহলে সেই এনআরকির মধ্য দিয়ে তোমার আওয়ামী লীগের কামব্যাক করার আবার একটা সম্ভাবনা তৈরি হবে। তো আমি এখানে আমার একটা হাইপোথিসিস আছে, আমি মনে করি যে আওয়ামী লীগের মানে অল্প সময়ের মধ্যে আমরা যেই বিচার, তারপর হচ্ছে তোমার ধরো মানে একটা রিকনসিলিয়েশন প্রসেস, এর মধ্য দিয়ে একটা দীর্ঘ ট্রাজেক্টরির পরে আওয়ামী লীগের কথা আলোচনা করতেছি, ওই প্রসিডিউরের আগে আমরা যদি আওয়ামী লীগের কামব্যাকের সম্ভাবনা দেখি, তাহলে আমি মনে করি কামব্যাকের সম্ভাবনা হবে যদি আগামীতে কোনো গণতান্ত্রিক প্রসেস ফেল করে। ধরো একটা পার্টি ক্ষমতায় গেল, সে তার আর এক পার্টি যে বিরোধী দল আছে তাকে অপ্রেস করা শুরু করলো, এবং সে জোর করে ক্ষমতা ক্যারিকেচার করার চিন্তা করলো। তখন বিরোধী দল মনে করলো যে এই সরকারি দল আমারে যতখানি অপ্রেস করে, এর চাইতে আওয়ামী লীগ ভালো, কাজে আমি আবার এক ধরনের স্ট্র্যাটেজিক রিলেশনশিপে যাইতে পারি। রাইট, মানুষ না, এটা তো হলো আপনার পার্টি লেভেলে, কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষও তখন এটা ভাবার চিন্তা করা শুরু করবে যে তাহলে আওয়ামী লীগের সময় আমরা ছিলাম তো একরকম ছিলাম, তাহলে এখন তো আমরা আওয়ামী লীগের চেয়ে ভালো নাই, তাহলে আওয়ামী লীগের সাথে এদের পার্থক্যটা কোন জায়গায়? না, ডেফিনেটলি এই কোশ্চেন তো আসবেই, কারণ তুমি হচ্ছে যে যখন ডিফারেন্সটা ব্লার হয়ে, হ্যাঁ, তুমি একটা পলিটিক্যাল পার্টিরে তো গায়ের জোরে না করে দিতে পারবে না, তাই না? আজকে যে আমরা আওয়ামী লীগের তো বাংলাদেশে একটা হিস্ট্রি আছে, একটা বড় ধরনের হিস্ট্রি আছে। এই দেশের 35-40% মানুষ আওয়ামী লীগকে ভোট দিচ্ছে, সাপোর্ট করে। আজকে আওয়ামী লীগ কেন নাই হয়ে গেল? আজকে আওয়ামী লীগ নাই হয়ে গেছে তার নিজের কর্মফলের কারণে, তার আকামের কারণে। কেউ তো তারা জোর করে নাই করে দেয় নাই, তাই না?
এবং যেই জেনারেশন তার এগেনস্টে রিভোল্ট করছে এই জেনারেশন তো বড় হয়েছে আন্ডার দ্য থাম অফ আওয়ামী লীগের আমলেই বড় হয়েছে। ধরো যার বয়স 25 বছর, শেখ হাসিনা যখন ক্ষমতায় আসছে তার বয়স ছিল তখন 10 বছর, 8 বছর 9 বছর, তার মানে 8 বছর 9 বছর মানে কি সে প্রাইমারি স্কুলে পড়ে, তাহলে সে বড় হয়েছে আওয়ামী লীগের সময়, কিন্তু বড় হওয়ার পর সে আওয়ামী লীগ এগেনস্টে রিভোল্ট করছে, তাই না? শেখ হাসিনা আর বঙ্গবন্ধুর ভাষণ শুনতে সে বড় হয়েছে, ভাষণ শুনতে বড় হয়েছে, কিন্তু তারপর সে আওয়ামী লীগের এগেনস্টেই রিভোল্ট করছে। তার কারণ হলো কি, আওয়ামী লীগ তার যেই তোমার একটা মর্যাদা নিয়ে, নাগরিক মর্যাদা নিয়ে তার যে বেঁচে থাকা, সেটা আওয়ামী লীগ হ্যাম্পার করছে, এই কারণে সে তার এগেনস্টে রিভোল্ট করছে। এখন আজকে পোস্ট আওয়ামী লীগ আমরা যে পলিটিক্যাল প্রসেসে যাইতেছি, সেখানে তো সে যেই কারণে রিভোল্ট করছে সেই কারণটা স্যাটিসফাই করতে হবে, সেটা সে দেখতে চায়, তাই না? ধরো সে রিভোল্ট করছে কারণ হলো পুলিশ রাস্তায় দ্বারা তার মোবাইল ফোন চেক করতো, এই কারণে সে রিভোল্ট করছে। সে রিভোল্ট করছে কারণ পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থেকে তার ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, এই কারণে সে রিভোল্ট করছে। সে রিভোল্ট করছে কারণ সে দেখে পড়াশোনা করে সে চাকরি পায় না, তার চাকরি পাইতে হলে ঘুষ দিতে হয়, দুর্নীতি করতে হয়, তাই না? এই কারণে সে রিভোল্ট করছে। তো এখন তো সে ওই একই জিনিস পাইতে চাইবে যে আমার মর্যাদা আছে, আমার পুলিশ হ্যারাসমেন্ট করবে না, তাই না? আমার নাগরিক মর্যাদার জায়গা আছে, আমি পড়াশোনা করলে আমি চাকরি পাবো, আমি ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো, আমার এই সেফটি সিকিউরিটি এই সমাজে আছে। তুমি যদি এই সেফটি সিকিউরিটি ভায়োলেট করো, যদি এটা তুমি এনশিওর করতে না পারো, তাহলে তো পলিটিক্যাল প্রসেসে আবার এনার্কি আইব। আর পলিটিক্যাল প্রসেস যদি এনার্কি আসে, তাহলে সেই এনার্কির মধ্যে দিয়ে এনিথিং ক্যান হ্যাপেন, তাই না? তো এটা আসলে ডিপেন্ড করবে আমরা এখন যে পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যাইতেছি, এই পলিটিক্যাল প্রসেসটা কতখানি স্টেবল হয় তার উপর ডিপেন্ড করবে। এবং এই কারণেই আমি মনে করি যে আমাদের এই সময়ে এই ইন্টারিম গভর্নমেন্ট যতগুলো কাজ করছে, তার মধ্যে হিস্টোরিক কাজ হলো জুলাই সনদ। কারণ হলো এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে সমস্ত পরিবর্তন তারা ইম্পোজ করতে চাইতেছে, যেগুলো প্রপোজালে আসছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা সিস্টেম তৈরি করতে চাই, যেই সিস্টেমে কোনো একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় যাইয়া সেই ক্ষমতারে হাসিনার মতো ব্যবহার করতে পারবো না, ক্ষমতায় যায় হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবো না, মনস্টার হয়ে উঠতে পারবো না, এইভাবে তোমার আনঅ্যাকাউন্টেবিলিটি রাখা তোমার গুম করতে পারবো না, খুন করতে পারবো না, এই ক্ষমতাটা তার হাতে থাকবে না। এই কারণে আমরা তার হাত পা বাঁধতে চাই, যে তাতে করে নির্বাহী বিভাগের ক্ষমতা যেন বিভিন্ন জায়গায় জবাবদিহিতার মধ্যে থাকে, চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকে। তো কেউ যদি এইভাবে তোমার আরেকবার হাসিনা হয়ে উঠতে না পারে, আরেকবার ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, তাহলে আমাদের পলিটিক্যাল প্রসেসটা স্টেবল হইব। এবং স্টেবল হইলে আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাব, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে কেউ আসতে পারে, তাই না? তখন তুমি আইসা ফেয়ার পলিটিক্স করো, তুমি ভালো পলিটিক্স করো, ভালো পলিটিক্সের মধ্যে দিয়ে জনগণ তোমার যদি সাপোর্ট দেয়, ভোট দেয়, তাহলে তুমি সেই প্রসেসের মধ্যে দিয়ে আসবে। না, এগ্রিড। তো এখন আমাদের প্রেজেন্ট যেই ল্যান্ডস্কেপ, বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি। তো জামাত ইসলামী তো তাদের 8টা দলের সাথে তাদের এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং বা তারা একভাবে পথ চলতেছে, তাদের একটা পলিটিক্যাল অ্যালায়েন্সের টাইপ আছে। বিএনপির সাথে কিছু ছোটোখাটো দল আছে, এবং এনসিপি ইজ মোস্ট লাইকলি, যতটুকু খবর আসছে, যে তারা একটা জোট, তারা তাদের সমমনা পার্টিগুলো নিয়ে তারা মানে বিএনপির সাথে যাচ্ছে না, জামাতের সাথে হয়তো যাচ্ছে না, আলাদা করে একটা জোট, তারা আলাদা একটা জোট। ইটস টু আর্লি টু সে। আমি এখন আমরা যে এখনো কোনো ডিক্লেয়ার হয়নি, নির্বাচনের আগে তুমি দেখবে আর অনেক কিছু হবে, এবং সবকিছু ট্রেড করতে চাইবে, রাইট? অনেক কিছু হওয়াটাই স্বাভাবিক। বাট আমরা এই মুহূর্তে আমরা যে জায়গাটাতে আছি, এনসিপি এদের আলাদা কোনো জোট নাই, তারা এককভাবে এখন আছে। জামাতও ফর্মাল কোনো জোট নাই, ইনফর্মাল একটা জোট আছে তাদের। বিএনপিরও 2-1টা ছোটোখাটো পলিটিক্যাল পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এই জায়গায় যদি এনসিপি, বিএনপি এবং জামাতের সাথে না গিয়ে একা বা একটা জোট করে, সেটার আপনি ভালো এখন মানে পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা যেখানে আছে, একটা হলো যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা তো রিশেপ হইতেছে, তাই না? মানুষের একটা নতুন সময়, নতুনভাবে এটা চেঞ্জ হইতেছে। তো আমরা যদি ডেটার দিকে তাকাই আর কি, এই পর্যন্ত যতগুলো তোমার সার্ভে হয়েছে এবং পোল হয়েছে, তুমি যেটা বলছো এর আগে, যে ভিন্ন ভিন্ন টাইমে ভিন্ন ভিন্ন অর্গানাইজেশন পোল করছে, কিন্তু মোটামুটি সকল পোলগুলো একটা কনভার্জ রেজাল্ট আমাদেরকে দিতেছে। সেই রেজাল্ট হলো যে বিএনপি এবং জামাত প্রায় হেড টু হেড, একজন আরেকজনের সাথে তোমার প্রায় ইকুয়ালি কম্পিট করতেছে। বিএনপি 20% মতো দেখায়, জামাত ধরো 16, 17, 18 এরকম আর কি, লেস দ্যান 5% ডিফারেন্স, 3-4% মতো ডিফারেন্স। তো 3-4% ডিফারেন্স কিন্তু উইদিন এরর বার, মানে ইট ক্যান বি তুমি 1% ডিফারেন্স হইতে পারে এখানে, অথবা প্রায় কাছাকাছি হইতে পারে। এবং প্রোভাইডেড দ্যাট যে প্রায় 50% হলো আমার আনডিসাইডেড ভোটার, তাই না? 50% এখনো ডিসাইড করে নাই যে তারা কোন পলিটিক্যাল পার্টিরে ভোট দিবে। তো হিউজ একটা জায়গা। তো এখানে ধরো বিএনপি এবং জামাত হলো আগামী নির্বাচনে মূল কন্টেস্টিং পলিটিক্যাল পার্টি একজন আরেকজনের সাথে, যে কারণে আমি প্রায় এটা বলি যে মানে আওয়ামী লীগ বিএনপি ডুয়াল পলিটিক্যাল সিস্টেম থেকে আমরা এখন বিএনপি জামাত বা জামাত বিএনপি ডুয়াল পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আমরা মোরাললেস ঢুকে গেছি আর কি। আর এনসিপিকে যদি দেখো, এনসিপি জুলাই বিপ্লবের একটা লেজিটিমেসি তাদের আছে, এবং সেখান থেকে তারা শুরু করছে।
কিন্তু তাদের শুরুর দিকে যে ইনিশিয়াল হোপটা যত বড় হয়েছিল সেই হোপটারে তারা কাজে লাগাইতে পারে নাই। অনেকগুলো ইম্যাচিউর ডিসিশন নিচ্ছে, নিজেদের মধ্যে বিভেদ করছে, একজন আরেকজনের সাথে গ্রুপিং, তারপর তাদের ব্যাপারে অর্থনৈতিক কিছু প্রশ্ন উঠছে, তাই না, দুর্নীতির কিছু অভিযোগ উঠছে, সব কিছু মিলাইয়া এনসিপি তার ইনিশিয়াল সম্ভাবনাকে ম্যাক্সিমাইজ করতে পারে নাই। কিন্তু তুমি যদি থার্ড কিছু একটা ধরতে চাও তাহলে এনসিপি সেখানে আছে, এবং পোলগুলো দেখাইতেছে যে তাদের ভোটের পার্সেন্টেজ তোমার 2-3% মতো ভোট আছে। এখন 50% যেহেতু আনডিসাইডেড ভোট, ওইখানে আরও বাড়তে পারে যদি তারা আর একটা সার্টেন লেভেলে যায়। তো সেই জায়গা থেকে আমি মানে বিএনপি জামাত একটা ডুয়াল দ্বৈরথ হইতে যাইতেছে তোমার আগামী নির্বাচনে, এটা মোরাললেস আমরা ধরে নিতে পারতেছি। এনসিপির অপশন আছে আইদার বিএনপির সাথে জোটে যাওয়া, অথবা জামাতের সাথে জোটে যাওয়া, অথবা সে নিজের মতো করে একটা জোট করা। এখন এই ডিসিশনটা এনসিপির দিক থেকে কঠিন এই কারণে যে এনসিপি যদি কোনো একটা জোটে যায়, ধরো বিএনপির সাথে যদি জোটে যায়, তাহলে যেটা হবে যে এনসিপির লিডারদের ব্যক্তিগতভাবে লাভ হবে, যে তারা হয়তো ধরো কয়েকজন এমপি হয়ে আসবে, বিএনপি তাদেরকে 2-1 মন্ত্রিত্ব দিতে পারে যদি ইলেকশনে তারা বিএনপির সাথে যে জোটে জিতে আসে। কিন্তু তার পলিটিক্যাল ফিলসফি এবং টার্গেটের দিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ হলো তুমি এনসিপির রাজনীতি যদি মোটামুটি দেখো, তাহলে তার পলিটিক্যাল ফিলসফি পুরোটাই হলো বিএনপিকে অ্যাটাক করা। সে পরিবার কেন্দ্রিক রাজনীতির বিপক্ষে। জুলাই সংস্কার এবং সনদ নিয়ে তার সাথে সবচেয়ে বড় কনফ্লিক্ট হয়েছে তোমার বিএনপির, তাই না? বিএনপি মোরাললেস এই পরিবর্তনটাকে পারলে না বলে আর কি, তারপরে অনেকখানি মাইনা টেনে নিয়ে খুব স্ট্রংলি না বলে দাঁড়ায় থাকে, কিন্তু বহু জায়গায় ফান্ডামেন্টালি আপত্তি দিচ্ছে। এখনও নোট অফ ডিসেন্ট নিয়ে সে মানে কেন তার নোট অফ ডিসেন্ট তোমার সরকার কাউন্ট করতেছে না, এটা তার আপত্তির একটা বড় জায়গা। তো বিএনপির সাথে তার পলিটিক্যাল ফিলসফি হলো কনফ্লিক্ট করে, কিন্তু বিএনপির সাথে যদি যায় সে ব্যক্তিগতভাবে লাভবান হবে। জামাতের সাথে যদি এনসিপি যায় এবং এইটা যদি একটা ধরো সংস্কার ইস্যুতে অ্যান্টাই বিএনপি জোট হিসাবে দাঁড়ায় আর কি, সেইটা হইলে পরে আমি মনে করি এই জোটের পলিটিক্যাল সম্ভাবনা অনেক বেশি। ইভেন আগামী নির্বাচন যদি জামাত এবং এনসিপি জোট হয়, আর এই জোটটা যদি হচ্ছে তোমার প্রো সংস্কার প্রো পরিবর্তন অ্যান্টাই বিএনপি জোট হিসাবে দাঁড়ায়, তাহলে তাদের ইলেকশন জেতার সম্ভাবনা বেশি, এবং সেক্ষেত্রে তারা হয়তো সরকার গঠন করতে পারবে। তো এইখানে এনসিপির ইডিওলজিক্যাল ফিলসফিক্যাল কোনো প্রবলেম নাই, এনসিপির ব্যক্তিগত পারফরমেন্স এবং পাওয়ার দিক তো প্রবলেম নাই, কারণ জিতলে তারা সরকারে যাবে। প্রবলেম যেটা হলো সেটা হলো যে জামাতের ব্যাপারে বাংলাদেশের আরবান সেকুলার গ্রুপের এখনও কিছুটা ট্যাবু আছে আর কি। তো সেই ট্যাবুর জায়গা থেকে এনসিপি জামাতের সাথে জোটে যাবে কিনা, এটা একটা ইস্যু। আরেকটা হলো যে মানে এনসিপির এখন বিএনপির সাথে যাক অথবা জামাতের সাথে যাক, লিডারশিপ তার হাতে নেওয়ার কোনো সুযোগ নেই, সে এত বড় আর এখন নাই, এত প্রমিনেন্ট নাই, কাজে দুই জায়গায় তারে কম্প্রোমাইজ করতে হবে। আর থার্ড, এনসিপি যদি তার নিজের জায়গায় দাঁড়ায় থাকে তার পলিটিক্যাল ফিলসফিতে, যে না ঠিক আছে আমি বিএনপির সাথে যাবো না, আমি জামাতের সাথে যাবো না, আমি আমার ওন পলিটিক্স করব এবং আমি আমার ওন পলিটিক্সের জায়গা থেকে একটা লং রানে আমি যাব, এইটা এনসিপির রাজনীতির জন্য সবচেয়ে ভালো। সে যদি ওখানে দাঁড়ায় থাকতে পারে তাই ইন দ্য লং রান তার ভালো করার সম্ভাবনা আছে। কিন্তু এটা প্র্যাকটিক্যালি প্রবলেমেটিক কোন জায়গায়, যে তুমি ধরো যে এনসিপি আলাদা এককভাবে ইলেকশন করলো, তাহলে আগামী নির্বাচনে তো সে খুব বেশি ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ দ্য ডেটা শোজ তোমার এটা বিএনপি জামাত ইলেকশন হইতে যাইতেছে। তো সে যদি নির্বাচনে ভালো না করতে পারে, তাহলে এই যে একটা লম্বা সময় তার নিজের ভালো না করেও রাজনীতিতে দাঁড়ায় থাকতে হবে, এটা অত্যন্ত কঠিন কাজ। যেমন তুমি ধরো যে জুলাইয়ের পরে যখন মনে হয়েছে এনসিপি হচ্ছে তোমার অ্যাপারেন্টলি পাওয়ারফুল, তখন মেনি পিপল উইলিং টু কোঅপারেট উইথ এনসিপি, তাকে টাকা দিতে, সময় দিতে, তার সাথে পলিটিক্যাল অ্যাক্টিভিজমে আসতে সে আগ্রহী হয়ে উঠবে। কিন্তু এখন তুমি ধরো আগামী নির্বাচনে দাঁড়াইলা, তোমার 5 জন লোক এমপি হইল না, কিন্তু এই রাজনীতিটা তুমি আরও 5 বছর 10 বছর করতে চাও, তো এই রাজনীতি করাটা অনেক কঠিন। কিন্তু এই কঠিন কাজটা তুমি যদি মাঠে দাঁড়ায় থাকতে পারো, তাইলে তুমি আবার রিমার্চ করবা। আমার আন্ডারস্ট্যান্ডিং হলো এনসিপি তার প্রথম সম্ভাবনাটা নষ্ট করছে, আর দ্বিতীয় সম্ভাবনাটা এখন লং শট, সে যদি রাজনীতিতে লম্বা সময় দাঁড়ায় থাকতে পারে। তার মানে আপনি বলতেছেন বিএনপির সাথে যদি সে যায়, বিএনপি এবং জামাত যাদের যে কোনো একটা পার্টির সাথে যদি সে যায়, সে ক্ষমতায় হয়তো যাবে, কিন্তু তার ব্র্যান্ডিংয়ের, সে যেভাবে নিজেকে সেলফ ব্র্যান্ডিং করতে চাইছে পোস্ট জুলাই, সেটা সে তার সেই ব্র্যান্ডিংয়ের জায়গাটাতে অনেক জায়গায় তাকে ছাড় দিতে হবে, এবং সেই ছাড়টা বিএনপির সাথে গেলে তার বড় ছাড় হবে। তার কারণ হলো তার রাজনৈতিক ফিলসফি সবচেয়ে বেশি কন্ট্রাডিক্ট করে বিএনপির সাথে। ওকে, কিন্তু এখানে কি একটা আর্গুমেন্ট এরকম হইতে পারে না যে বিএনপিতে যদি সে যায় এবং বিএনপি জোট যদি ক্ষমতায় যায়, ওই সময় সে নিজেকে আরও গুছানোর টাইম পাইলো, সে ক্ষমতার সেখানে গেলো, সে মেকানিজম আরও বুঝলো, ম্যাচিউর হইলো, এবং তারপরে হয়তো বিএনপির সাথে জোটে থাকলো অথবা বের হয়ে আসলো, এরপরে সে তার নিজের পলিটিক্সটা করলো। কিন্তু ওদের তো একটা কুশন দরকার,
একটা কুশন দরকার যেটাকে বেস করে তারা দেখো তো তুমি আর্গুমেন্টটা করতে চাইতেছো যে ঠিক আছে আমার প্রথম কাজটা ইমোরাল হইলো, আমি মানে ইমোরাল ঠিক না, মানে আমার পলিটিক্যাল ফিলসফির জায়গা থেকে কম্প্রোমাইজড হইলো, আমি দীর্ঘমেয়াদে ওইখান থেকে বের হয়ে আসবো আর কি। কিন্তু প্রবলেমটা হয় কি, তুমি মানে কম্প্রোমাইজ রাস্তায় যদি একবার হাঁটা শুরু করো তাহলে সে কম্প্রোমাইজ রাস্তা থেকে বের হয়ে আসে আবার তোমার ওন পলিটিক্স করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যেমন তুমি ধরো যে তুমি বিএনপির সাথে জোটে গেলা, এখন জোটে গেলে তুমি বিএনপির যেই কাজের সমালোচনা আগে করতা ওই একই সমালোচনা কি এখনও করবা? যদি তুমি করো বিএনপি তোমার জোটে রাখবে কি না? তুমি আমার সাথে জোটে আসবা আবার আমার সমালোচনা করবা, তাহলে ওয়াই আল মেক আ জোট উইথ ইউ। আবার তুমি জোটে গেলা, এখন তুমি সমালোচনা করলা না, আবার 3 দিন পরে তুমি যখন জোট ভাঙা দিয়ে আসলা তখন সমালোচনা করলা। সো ওয়াই পিপল উইল ট্রাস্ট ইউ? তখন তো লোক মনে করবে যে তুমি তার লাগে গেলে সমালোচনা করো না, তার বাইরে থাকলে সমালোচনা করো, তোমার নিজের কোনো মোরালিটি নাই। সো ইটস এ কমপ্লিকেটেড গেম। তো তুমি আসলে এইভাবে মানে রাজনীতিতে প্র্যাকটিক্যাল হইতে হয়, প্র্যাগমেটিক হইতে হয়, কিন্তু দ্যাট অলসো হ্যাজ এ লিমিট, তাই না? তুমি প্র্যাগমেটিক হইতে যায় যদি তোমার ম্যাস পিপল তোমার মনে করে তোমার কোনো এথিক্স নাই, যে তুমি অলওয়েজ নিজের স্বার্থ ম্যাক্সিমাইজ করো, তো দেন ইট উইল নট ওয়ার্ক। তার মানে দ্যাট মানে এনসিপির সামনে তাহলে এখন বেস্ট পসিবল সিনারিও হচ্ছে একটা থার্ড জোট করে, যদি ডুয়েবল হয় এনসিপি আলাদাভাবে লম্বা সময় যদি রাজনীতিতে দাঁড়ায় থাকে, তাহলে এই বড় দুইটা দলের মধ্যে যে কোনো একটা দল যদি ফেল করে তাহলে সেখানে এনসিপির তোমার স্পেসটা আবার তৈরি হবে। হ্যাঁ, বড় দুইটার মধ্যে, বড় দুইটা পার্টির মধ্যে অ্যাটলিস্ট একটা যে ফেল করবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। যে কেউ ফেল করতে পারে, ধরো যে প্রথম ক্ষমতা আসবে সেই ফেল করতে পারে। বাংলাদেশ এখন পলিটিক্যাল সিনারিও যে পরিমাণ কমপ্লিকেটেড, ফেল করতে পারে। কিন্তু এনসিপি একটা থার্ড ব্লক হিসেবে দাঁড়ায় থাকলে তোমার একটা লাভ আছে, সেই লাভটা হলো যে এই দুইটা দলের মধ্যে কেউ একজন যদি ফেল করে তাহলে সেইখানে তোমার আওয়ামী লীগের আসার যে রাস্তাটা, যেটা আমরা আগে আলাপ করছি, যে এই ডুয়াল সিস্টেম যদি কাজ না করে তা একটা রাজনৈতিক দল ফেল করলে তো একটা ভ্যাকুয়াম হবে, সেই ভ্যাকুয়ামের মধ্যে আওয়ামী লীগের আবার কাম ব্যাক করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সেখানে এনসিপি যদি একটা থার্ড পার্টি হিসেবে দাঁড়ায় থাকে তাহলে তখন একজন ফেল করলে এনসিপির আসার জায়গাটা তৈরি হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ তোমার এনসিপিরও পিছনে পড়ে যাবে এবং তার ফলে তার কাম ব্যাক করার সম্ভাবনা অনেক কমে যাবে। তো সেই জায়গা থেকে এনসিপি যদি আলাদাভাবে দাঁড়াইতে পারে আমি মনে করি সেটা ভালো, কিন্তু মানে আলাদাভাবে লম্বা সময় পলিটিক্সে অনেস্টি নিয়ে দাঁড়ায় থাকাটা তোমার একটা চ্যালেঞ্জিং কাজ। ইটস এ হিউজ চ্যালেঞ্জিং কাজ। হ্যাঁ, সো উই হ্যাভ টু ওয়েট যে আসলে ডেফিনেটলি ধরো আমাদের সাবকন্টিনেন্টের পলিটিক্সে যারা ধরো নতুন করে রাজনীতিতে উঠছে, এর মধ্যে আমার বোধ হয় যে রিসেন্ট হিস্ট্রির মধ্যে তোমার পাকিস্তানের ইমরান খান উনি তো লম্বা সময় তোমার রাজনীতিতে দাঁড়াইছিল, তাই না? প্রথম ইলেকশনে 5,500-6 হাজার ভোট পাইছিল তার নিজের কনস্টিটিউয়েন্সিতে। আচ্ছা, তো তুমি ধরো সেকেন্ড ইলেকশনে শুধু সে জিতছে, মনে হয় 66,000 এরকম ভোট পাইছিল, সে জিতছে, এবং কিন্তু তার পার্টি থেকে আর কেউ জিতে নাই একটা সিট। আচ্ছা, তো সেখান থেকে তো পরে এক সময় পাকিস্তানের প্রাইম মিনিস্টার। থার্ড ইলেকশনে মনে হয় 35টা না কতটা পাইছে, এরপরের ইলেকশনে প্রাইম মিনিস্টার। আচ্ছা, তো ইটস এ লং রেস। এনসিপির একটা সুযোগ ছিল, তারা যদি ধরো মানে গণ অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত রাইট রাজনীতি করতে পারতো তাহলে এই নির্বাচনেই তাদের একটা সাবস্টেন্সিয়াল সম্ভাবনা ছিল। তো সেই সম্ভাবনাটা আমি এখন মনে করি যে অনেকখানি কমে গেছে। যেই ইয়থ পিপল তার সবচেয়ে বড় শক্তিশালী ভোট ব্যাংক ছিল, তো ছাত্র সংসদ নির্বাচনে তো কোথাও সে ভালো করে নাই। তো তার মানে ছাত্র সংসদ নির্বাচন তো তার সবচেয়ে বড় হাব হওয়ার কথা ছিল, তাই না? কারণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকেই তো আন্দোলনের মধ্য দিয়ে তার জন্ম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তাদের সবার জন্ম। কিন্তু তোমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনেই তারা ভালো করতে পারে নাই। তো দ্যাট শোজ সামথিং, তাই না, যে সে তার বেস হারাইছে কোনো না কোনোভাবে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে এনসিপির রাজনীতিটা আগের চেয়ে একটু কঠিন হয়ে গেছে, কিন্তু স্টিল যদি তুমি রাজনীতিতে দাঁড়ায় থাকো তাহলে হয়তো লম্বা সময়ে তুমি একটা গেইন পাবা। ওকে, তাহলে আমরা এই পর্বটা র্যাপ আপ করি। গুড, শিওর।